This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজ সুপ্রিম কোর্টে এসএসসি যোগ্যদের হয়ে সওয়াল করবে এসএসসি 20 জানুয়ারি এবং 5 জানুয়ারির মধ্যে হলফনামা আদালতকে যোগ্য অযোগ্যদের সংখ্যা তথ্য দেওয়া হয়েছে দাবি এসএসসি সূত্রের। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সোমার কাছ থেকে। সোমা, হ্যাঁ দেখো, আমরা এসএসসি সূত্র থেকে যেটা জানতে পাচ্ছি যে যাদের চাকরি গেছে অর্থাৎ যোগ্য যারা চাকরি করতেন তাদের যাদের চাকরি গেছে তাদের হয়ে সওয়াল করবে এসএসসি পর্ষদ। অর্থাৎ আজকে তারা কিন্তু কোর্টে যাবেন, এরকমই সুপ্রিম কোর্টে যাবে এবং যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বলাই ভালো। সেরকমই কিন্তু আমরা এসএসসি সূত্র থেকে খবর পাচ্ছি, যেটা এসএসসি সূত্র থেকে জানানো হয়েছে বা এসএসসি থেকে কিন্তু আগেই জানানো হয়েছিল যে সিবিআইয়ের অভিযোগ ছিল 5,000 শিক্ষকের বিরুদ্ধে। তাহলে বাকি যে 19,000 শিক্ষক রয়েছে তাদের কি দোষ, এবং তাদের হয়ে সওয়াল করতেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি। বারবারই কিন্তু অর্থাৎ হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের, সেই বেঞ্চের যে রায়টা হয়েছিল তাকে চ্যালেঞ্জ করেই কিন্তু তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা। এবং তারা যেটা বারবার বলছেন, এসএসসি কর্তৃপক্ষ তারা যেটা বারবার বলছেন, যোগ্য যারা চাকরি করতেন অর্থাৎ যোগ্য শিক্ষক যারা তাদের যে চাকরি চলে গেছে তাদের হয়েই কিন্তু তারা সওয়াল করবেন। এবং বারবার কিন্তু তারা এটা বলছেন যে 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি তারা কিন্তু একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে কারা কারা অযোগ্য এবং সংখ্যা তত্ত্ব, সেই সংখ্যা তত্ত্ব কিন্তু তারা দিয়ে দিয়েছিল। ফলে এই যে 19,000 যে শিক্ষক রয়েছে যাদের চাকরি চলে গেছেন তাদের হয়ে সওয়াল করতে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি। বেশ, ধন্যবাদ সোমা তোমাকে। আর অযোগ্যদের অনিয়মের দায় কেন যোগ্যদের ঘাড়ে? প্রশ্ন তুলে ভোটের বাংলায় নতুন আন্দোলনের শুরু। শহীদ মিনার চত্বরে বিক্ষোভদের পাশাপাশি চলছে আইনি লড়াই। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরিহারারা। আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় কেন অনীহা? হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্য সচিব। এই প্রেক্ষাপটে চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে তুলোধনা করলেন অমিত শাহ, আর পাল্টাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অযোগ্য প্রমাণ করুক, বার করে দিক আমাদের। 19,000কে সৎকে বলি দিয়ে 5,000 অসৎকে বাঁচানোর জন্য এটা কোনো জায়গা থেকে মেনে নেওয়া যায় না। কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো হয়েছে? দুর্নীতির দায় এক রায় হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কার দোষে খাড়া নেমে এলো যোগ্যদের ঘাড়ে? চাকরির দাবিতে এতদিন ধর্ণা দেখেছে বাংলা। এবার আদালতের রায়ের পর সদ্য চাকরিহারাদের ঠিকানাও সেই ধর্ণাতলা। প্রতিবাদ আন্দোলন যেমন চলবে তেমনি আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন তারা। রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে তারাও যাচ্ছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদও মামলার প্রস্তুতি নিচ্ছে। বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? गरीब युवा को नौकरी देने के लिए 10 से 15 लाख की रिश्वत ली जाती है। রাজনীতির তরজার মধ্যেই মঙ্গলবার শহীদ মিনারের জমায়েত থেকে চাকরিহারাদের প্রশ্ন, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের অপরাধের দায় তাদেরও বইতে হবে কেন? কোনো কারচুপির সঙ্গে যুক্ত নই, এটা আমরা চিৎকার করে বলতে পারি। এটা হচ্ছে কি ঠকবাজ থেকে গাউজার হয়ে গেল। এটা কি হচ্ছে সরকারের? এইটা আমরা কি মানবিক মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি? নির্লজ্জ মুখ্যমন্ত্রী। যেখানে যোগ্য অযোগ্য পার্থক্যটা নির্ধারণ করা হচ্ছে সেখানে যোগ্যদের কেন অযোগ্যদের সাথে মিশিয়ে দেওয়া হলো? আদালতে সিবিআই এর পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছে, শিক্ষক নিয়োগে 8ম দফার কাউন্সেলিং হয়েছিল প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর। নিয়োগের তথ্য দিয়ে SMS গিয়েছিল মোবাইলে। সিবিআই এর দাবি, গ্রুপ ডির প্রায় 45% নিয়োগেই দুর্নীতি হয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ প্রায় 38.5%। একাদশ দ্বাদশ শ্রেণীতে 14.47% নিয়োগে বেনিয়ম হয়েছে, আর নবম দশমের ক্ষেত্রে তার হার 8.5%। সিবিআই যখন এই দাবি করছে তখন নিয়োগ দুর্নীতি মামলায় আবারও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। এই সংক্রান্ত মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি সংক্রান্ত যেই হলফনামা জমা দেন মুখ্য সচিব তা দেখে অসন্তোষ প্রকাশ করে আদালত।
বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, তাহলে কি ধরে নেব যারা গ্রেফতার হয়েছেন তারা এতটাই প্রভাবশালী যে মুখ্য সচিবও দ্রুত বিচার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না? এই ব্যাপারে মুখ্য সচিবকে 2 সপ্তাহের সময়সীমা দিয়েছে আদালত। চিফ সেক্রেটারি যদি মনে করেন যে তাবেদারি করে যাবেন মুখ্যমন্ত্রী আর জুডিশিয়ারির কথা শুনবেন না, আদালতের কথা শুনবেন না, গ্রেফতার করা হোক ওনাকে। তারা যখন দেখবে চিফ সেক্রেটারি গ্রেফতার হয়েছে তখন বাকিরাও ঠিক লাইনে চলে আসবে। পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে একটি অংশ এই গণ্ডগোলটা করেছিল যারা আমাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ। অবাঞ্ছিত ঘটনা, সরকার প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আমার মনে হয় ভোট নির্ধারিত সময় হলেও শান্তিতে ভোট হবে, অবাধে ভোট হবে, মাননীয় প্রধান বিচারপতি আস্থা রাখতে পারেন। নিয়োগের দাবিতে আন্দোলন চলছে, তার মধ্যেই আরও এক আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলায়। অরিত্র ঘোষ, সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদের পার্মানেন্ট বিদায় করে দেবে, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। এই মুহূর্তের আরও একটা বড় খবর, সোনা মঙ্গলসূত্র নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার পাল্টা দাবি, সোনিয়া দেশের জন্য মঙ্গলসূত্র আত্মত্যাগ করেছেন। কংগ্রেস কোনোদিন কারো মঙ্গলসূত্র কেড়েছে? জনসভায় প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধীর। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর দেখে নেওয়ার হুমকি, তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শোকজ কমিশনের। নির্বাচনী সভা থেকে বিরোধী ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিধায়কের বিরুদ্ধে। ওই ঘটনায় উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শোকজ নির্বাচন কমিশনের। আগামীকাল বিকেল 5টার মধ্যে এই শোকজের জবাব তলব কমিশনের। কি বলেছিলেন হামিদুল, শুনবো। লিড দিলাম শুধু না, কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। তো সেকেন্ডে আমি 10% ছেড়ে দিলাম। 90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো। আমরা বলছি, অনুরোধ করে, আহ্বান করে, মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। 26 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে। তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো, আমার এটা হলো। এটাই আমি আগে থেকে আপনাদের অনুরোধ করে, কর জোরে, হাত ধরে বলতেছি, ভোটগুলো নষ্ট করবেন না। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর দেখে নেওয়ার হুমকি, তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করল কমিশন। নির্বাচনী সভা থেকে বিরোধী ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের এই বিধায়কের বিরুদ্ধে। ওই ঘটনায় উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শোকজ নির্বাচন কমিশনের। আগামীকাল বিকেল 5টার মধ্যে এই শোকজের জবাব তলব করল কমিশন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে চোপড়া ব্লকের চৌরঙ্গি মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন হামিদুল। আর দ্বিতীয় দফা ভোট 26শে এপ্রিল, এরপর কেন্দ্রীয় বাহিনী থাকবে না, এই ধরনের মন্তব্য হামিদুলের। আর এই মুহূর্তের একটা বড় খবর, 7 সকালে ভোগান্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পর পর লরির সংঘর্ষ, ঠিক কি ঘটেছে জেনে নেব আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত। দেখো রনিপা, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পরপর লরির ধাক্কা, যার জেরে বন্ধ একটি লেন এবং খালাসি আটকে, সামনের অংশে আটকে যায় এবং তাকে উদ্ধার করে এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঘটনার সূত্রপাত এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভোরবেলায় প্রমোদনগর থেকে একটি ট্রেলার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মূল রাস্তায় উঠছিল। সেই সময় অপর একটি লরি দেখে তিনি রাস্তার মাঝখানে ট্রলারটি দাঁড় করিয়ে দেন এবং পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রলারটিকে এবং এরপরেই লরি দুটি আড়াআড়ি
ভাবে দাঁড়িয়ে যায় এবং লরিতে থাকা খালাসি কিন্তু পুরোপুরিভাবে লরির মধ্যেই আটকে যায়। তাকে উদ্ধার করে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে এয়ারপোর্টগামী লেন পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এবং যান চলাচল তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এই মুহূর্তে দক্ষিণেশ্বরগামী লেন থেকে উভয় লেনের কিন্তু গাড়ি চলাচল করছে খুবই ধীর গতিতে, যার ফলে ব্যাপক যানজট এবং ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ যাত্রী থেকে অফিস যাত্রীদের এবং ঘটনাস্থলে এই মুহূর্তে চরম যাত্রী দুর্ভোগ তৈরি হচ্ছে দেখাই যাচ্ছে। তুমি নজর রাখো রঞ্জিত, ধন্যবাদ তোমাকে। আমাদের গাড়ি 10 স্পিড আছে আর হঠাৎ করে সামনে এসে ওই ডাম্পারটা শাটল ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, গিয়ে এর ভিতরে ওখানে ডাম্পার ঘোরাচ্ছিল, ডাম্পার ঘোরাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মুহূর্তের আরো একটা বড় ঘটনা, সালমান খানের বাড়িতে গুলি চলার ঘটনায় দ্বিতীয় পিস্তল উদ্ধার। মুম্বাই অপরাধ দমন শাখা তাপি নদী থেকে উদ্ধার করেছে 17টি বুলেটও। সোমবার প্রথম পিস্তল উদ্ধার হয় তাপি নদী থেকে।